ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ভেরি ভেরি স্পেশাল লাস্ট মিনিট সাজেশন ফর এইচএস 2025 2025 এইচএস থার্ড সেমিস্টার কেমিস্ট্রি। আজ ফিজিক্স এক্সাম দিলে কেমন হলো বলো সেটা ভালো করে। যাই হোক, তো আজকের পর থেকে কিন্তু আজকে থেকেই কেমিস্ট্রি পড়াটা করতে হবে। দেখো, প্রথমে বাংলা ইংলিশ হয়েছিল ঠিক কথা, তো সায়েন্সের সাবজেক্ট কিন্তু আজ থেকেই অ্যাকচুয়ালি শুরু, ফিজিক্স, তাই না? তো এটা তোমাকে ভাবতেই হবে। দেখো, সবসময় কিছু দুঃখ কিছু আনন্দ হবেই, কারণ কিছু দেখবে সিলি মিস্টেকে ছেড়ে যাবে, কিছু দেখবে পারছো না, এরকম হবে। সেই দুঃখটা পরের সাবজেক্টে দিলে কিন্তু হবে না। তো এটা কিন্তু ঝেড়ে ফেলে রাখতে হবে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ছাড়ো। এমনকি আমার কেমিস্ট্রি হয়ে গেল, কেমিস্ট্রি পরে যেটা আজ যখন যেটা নিয়ে পড়বে তখন কেমিস্ট্রির কথা চিন্তা করবে না। সেরকম একইভাবে যখন কেমিস্ট্রি পড়তে বসে ফিজিক্সের কথাটা ভুলে যাও, একদম মাথা থেকে পুরো সরিয়ে দাও। কি হয়েছে না হয়েছে পরে, পরীক্ষার পরে। আজ থেকে কেমিস্ট্রিটা ভালো করে প্রিপারেশন নাও, খুব সুন্দর এক্সাম হবে এটুকু আমি বলতে পারি। একদম ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারবে এটুকু বলতে পারি। যেভাবে প্রিপারেশন নিয়েছো, আগের ভিডিওগুলো যেভাবে দেখেছো সেইভাবেই করে যাও, সব পারবে অ্যান্সার। আমি আজকে লাস্ট মিনিট সাজেশন যেটা আনছি, শুধু এইটুকু বলার যে এটাই বুঝতে পারছো যে রিভিশন করার সময় যেন মনে হচ্ছে সব গুলিয়ে গেছে, কি পড়বো কি না পড়বো, ঠিক আছে? ওটা হয়, আলটিমেট পরীক্ষার হলে যখন বসবে সবই মনে পড়ে যাবে। কিন্তু তবু শেষ মুহূর্তে কোনটা বেশি করে ভালো করে দেখে যাব, তার জন্যই আমি স্পেশালি আনলাম যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো একটু ভালো করে বেশি করে দেখে যাবে, যত শেষ মুহূর্তে চলে আসবে ওইগুলি ভালো ভালো করে দেখে যাওয়া। তার জন্যই ভিডিওটা এনেছি। তোমরা তোমাদের মতো করে যেমন প্রিপারেশন নিয়েছো কিন্তু তেমনই নেবে, ঠিক আছে? শুধু যেন এইগুলো করে চলে যাবো না। আমি এটা বেশি বেশি করে ভালো করে করবে, ঠিক আছে? অনেকটাই সাজেস্টিভ কোশ্চেন করা হয়েছে, সাজেস্টিভ টপিক, সেই টপিকগুলো কিন্তু করে নেয়। দেখো, আমি তোমাদের একটা কথা বলতে পারি, রিভিশন যখন করবে, আজকে ফিজিক্সটা পরীক্ষায় হয়েছে মানে আজকে প্রচুর ক্লান্ত, সেই ক্লান্ত শরীরে তুমি সহজ 3টে চ্যাপ্টার আজকে করে নাও। আজকেই 3টে চ্যাপ্টার করে নাও। কি চ্যাপ্টার করে নেবে? একদম পলিমার, বায়োমলিকিউলস আর কোলয়েড, মানে লিকুইড স্টেটের কোলয়েড। এই 3টে একদম ইজি আছে, সুন্দর করে আজকে এই 3টে করে নাও। কালকে বসে যত বাকি যেগুলো আছে সব করে নেবে। এক্সামটা ভাববে কবে জানো? যেদিন হবে তার আগের দিন এক্সামটা ভাববে, ঠিক আছে? এবং সেই দিন বসে তুমি কি করবে, সেই দিনের প্রিপারেশন গুলো ভাববে। তুমি যেদিন এক্সাম হচ্ছে তার আগের দিন ভাববে এক্সাম বলে, সব প্রিপারেশন নিয়ে সেদিনে কোনো একটা সেট নিয়ে নিজের মতো করে করার চেষ্টা করবে। তারপরে আবার 24 ঘন্টা পেয়ে যাচ্ছে, আরো ভালো করে প্র্যাকটিস হবে। যত ভালো করে প্র্যাকটিস করবে ততটাই ভালো, ঠিক আছে? যাই হোক, আমরা বলি যে যখন তুমি রিভিশনটা করবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোনগুলো ভালো করে কিভাবে কি করবে দেখে নাও। সবই করবে যেভাবে যা বলা আছে, কোনগুলো ভালো করে করবে সেগুলো দেখো। কোলয়েড যখন করতে যাবে, কোলয়েড প্রকৃত কোণ আর কোলাম্বনের যে পার্থক্য, ব্যাসের যে পার্থক্য, সেমির যে ডিফারেন্স, কোনটা কোন সেমি বা কোনার ব্যাস বা কত অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের অ্যামাউন্টটাও কিন্তু জেনে রাখবে, সেই পার্থক্যটা করবে। টিন্ডাল এফেক্ট কি জিনিসটা, টিন্ডাল এফেক্টের মাধ্যমে এদের তিনজনের কিভাবে পার্থক্য করা হয়। টিন্ডাল এফেক্ট মানে আলোর বিচ্ছুরণ, কার ক্ষেত্রে হয়? কোলয়েডের ক্ষেত্রে হয়। ব্যাপারটা কি? ব্রাউনীয় গতি, ব্যাপারটা কি? ব্রাউনীয় গতির জন্য এদের মধ্যে কার মধ্যে কোন ডিফারেন্সটা কিভাবে করা হয় সেটা একটু দেখে রাখা। ইলেকট্রোফোরেসিসটা ভালো করে করবে, যার ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস দুরকম হয়। এই সলের কণা হলে এক ধরনের হয়, এই সলের কণা হলে আরেক ধরনের হয়। এর ক্যাটাফোরেসিস হয়, এর অ্যানাফোরেসিস হয়। এগুলো একটু দেখে রাখলে এর রেসপেক্টে। এবার দ্রাবক আকর্ষী কোলয়েডের যত নাম আছে মুখস্থ করে রাখো, কারণ পরীক্ষায় পড়তে পারে কোনটি নিচের দাবক বিকর্ষী, কোনটি নিচের দাবক আকর্ষী। সব দাবক আকর্ষী গুলো যদি করে নাও তাহলে বাকিগুলো দাবক বিকর্ষী একদম। ইমালশন করবে, ইমালশন একটা কোলয়েডের ভাগ, যাতে তরল দাবক মানে বিস্তার মাধ্যমও তরল, বিস্তৃত দশাও তরল। প্রকারভেদ, জলে তেল, তেলে জল, উদাহরণগুলো করে নেবে, কোনো চিন্তা নেই। তঞ্চন সুলজেহার্ডি নিয়ম প্রচুর ইম্পর্টেন্ট। এখানে আমার মনে হয়েছে এই দুটো জায়গা কিন্তু প্রচুর, এই 3টে জায়গায়, তার মধ্যে এই দুটো জায়গা থেকে পড়বেই। তঞ্চন সুলজেহার্ডি নিয়ম থেকে কোনো না কোনো কোশ্চেন পড়বে, দাবক আকর্ষী দাবক বিকর্ষী থেকে কোনো না কোনো কোশ্চেন পড়বে। আর এই দিক থেকে এই এফেক্ট মানে ধর্মগুলো নিয়ে একটা কিছু পড়তে পারে। তো এই সুলজেহার্ডি নিয়মের মধ্যে আর্সেনিয়াস সালফেট সল আর ফেরিক হাইড্রক্সাইড সল, জানো এর কণাগুলো নেগেটিভ, এর কণাগুলো পজিটিভ। তো এই কণার তঞ্চন করার জন্য কোনটা বেশি কার্যকরী? নেগেটিভ কণার তঞ্চনের জন্য পজিটিভ আয়ন লাগে, আর পজিটিভ কণার তঞ্চনের জন্য নেগেটিভ আয়ন লাগে। যার চার্জ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি। মানে 4টে অপশন দিয়ে দেবে আয়নের, কোনটা বেশি কার্যকরী। এই ধরনের কোশ্চেন কিন্তু পড়তে পারে সুলজেহার্ডি প্রিন্সিপাল থেকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোলয়েড চ্যাপ্টারে। এরপরে আমরা চলে যাচ্ছি পলিমার। পলিমারটা কিন্তু করে নেবে। পলিমার যখন করবে সবকটা প্রাকৃতিক পলিমারের নাম কিন্তু করে নেবে, সবকটা জৈব বিশ্লেষ্য পলিমারের নাম করে নেবে। আর এইখানে যে কটা পলিমার আছে দেখো, পলিইথিলিন বেশি বেশি করে, পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পলিঅ্যাক্রিলাইল নাইট্রাইল, পলিটেট্রাফ্লুরোইথিলিন, নাইলন 6, নাইলন 6,6,
পলিইথিলিন টেরিথ্যালেট, ব্যাকেলাইট, প্রাকৃতিক রবার, নিওপ্রিন রবার, প্রত্যেকের মনোমারের নামগুলো সংকেতগুলো করে রাখবে, পলিমারের সংকেত করে রাখবে। পলিমারের সংকেত করলে তুমি বুঝতে পারবে কোনটা পলিঅ্যামাইড, কোনটা পলিএস্টার, এগুলো কিন্তু তুমি জানতে পারবে। আর ব্যবহারগুলো সব কটার করে নেবে। আর অন্য নাম মানে ধরো পিএন এর আর একটা নাম ওরলন, এর আর একটা নাম টেফলন, সব আলাদা আলাদা করে প্রত্যেকের নাম আছে, নামগুলো করে নেবে। এবার প্রত্যেকের মনোমার গুলো তুমি যখন পড়ছো, যাদের এক রকমের মনোমার তারা হোমোপলিমার হয়, আর যাদের দু রকমের করে মনোমার হয় তারা কোপলিমার হয়। তাহলে কোনটা কোপলিমার কোনটা হোমোপলিমার পড়ে নিতে পারছো, কোনটা সংগঠন পলিমার কোনটা যুত পলিমার, মানে কোনটা কন্ডেনসেশন পলিমার কোনটা অ্যাডিশন পলিমার। যে পলিমার গঠন করলে জল বাইরে বেরিয়ে যায় সেটা কন্ডেনসেশন পলিমার, তুমি পড়ে নিতে পারছো। কোনটা থার্মোপ্লাস্টিক পলিমার কোনটা থার্মোসেডিং পলিমার, এই কটা পলিমারের ওপরই সব কটা করে নেবে। ব্যবহারগুলো অবশ্যই করবে, ঠিক আছে। এই পলিমার নাম থেকে তো কোশ্চেন পড়বে আমার মনে হয়েছে। আর এখান থেকে একটা প্রশ্ন পড়তে পারে, নিচের কোনটি জৈব বিশ্লেষ্য আর নিচের কোনটি প্রাকৃতিক পলিমার। একদম পলিমারে 4টে কোশ্চেন থাকবে, এইখান থেকেই কোশ্চেনটা থাকবে আমার মনে হয়েছে। একদম ভালো করে পড়াশোনা করবে, তারপরে প্রিপারেশন নেবে জীবজ অণু বায়োমলিকুলস প্রিপারেশনটা নেবে। বায়োমলিকুলস প্রিপারেশনের মধ্যে প্রথমেই তোমরা পড়ে নেবে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন, একদম পড়বেই, যেখান থেকে কোশ্চেন পড়বেই, কোনো কথা নেই। অ্যালানিন, গ্লাইসিন, ভ্যালিন প্রত্যেকটা স্ট্রাকচার করে নাও। শুধু স্ট্রাকচার নয়, তার জুইটার আয়নের স্ট্রাকচার করো, জুইটার আয়নের ডিটেলস কনসেপ্ট নাও। জুইটার আয়নের পিএইচ 7 থেকে বেশি করলে 7 থেকে কম করলে কি হয় না হয় পুরো ডিটেলস পড়ো। গ্লাইসিন তার মধ্যে আলোক নিষ্ক্রিয়টা জেনে রাখো। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলির নাম জেনে রাখো। একটা যৌগ বড় পলিপেপটাইড দিয়ে দিতে পারে, তার মধ্যে দেখবে সিওএনএইচ বন্ডগুলো হচ্ছে অ্যামাইড বন্ড, মানে পেপটাইড বন্ড। তার মানে কটা পেপটাইড বন্ড আছে জানতে চাইতে পারে, সিওএনএইচ বন্ড যে কটা আছে গুনবে। তারপর যৌগটাকে বললে আদ্য বিশ্লেষণ করলে কটা অ্যামাইনো অ্যাসিড পাবে। যদি 3টে পেপটাইড বন্ড থাকে তাহলে অ্যামাইনো অ্যাসিড পাবে 4টে। যদি 5টা পেপটাইড বন্ড থাকে যৌগে, 6টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। মানে কটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে সেখান থেকে তোমার বের করা ক্যালকুলেশন দিতে পারে। প্রোটিনের প্রাইমারি গঠনটা ভালো করে পড়ে নাও, ডিনেচারেশন অফ প্রোটিন পড়ে নাও, উৎসেচকের প্রকৃতি, প্রোটিন ধর্মী, এটাও কিন্তু জেনে নাও। এই হচ্ছে টোটাল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, একদম সুন্দর করে পড়ে নাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নামগুলো পড়ে নিয়েছো, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন মাস্ট, কোনো কথা নেই, 2টো কোশ্চেন পড়ে যেতে পারে, ঠিক আছে। বাকি আর 3টে কোশ্চেনের মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট থেকে পড়বে, সেটা হচ্ছে এই 4 আর 6 আছে, ঠিক আছে। গ্লুকোজের বিক্রিয়া সবকটা ভালো করে করে নাও, সবকটা সুন্দর করে গ্লুকোজের বিক্রিয়া করে নাও। প্রোডাক্টের সংকেত নামগুলো করে নাও, রিএজেন্টের নামগুলো করবে। তোমাকে বললো পারায়োডিক অ্যাসিডের সঙ্গে গ্লুকোজের বিক্রিয়া, তুমি পড়ে গেছে HIO4 এর সঙ্গে বিক্রিয়া, আর HIO4 মানেই তো পারায়োডিক অ্যাসিড, পারায়োডিক এর সঙ্গে বিক্রিয়া। তারপর তোমাকে বললো ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয়, তুমি স্ট্রাকচার পড়ে গেছো কিন্তু ওর নাম গ্লুকোনিক অ্যাসিড, নামটা জানো না বলে পারছো না। নাম, স্ট্রাকচার একদম সুন্দর করে, রিএজেন্টের নাম, বিক্রিয়ার নাম সুন্দর করে করে নাও। একদম গ্লুকোজের বিক্রিয়া করা করে নেবে। দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ আর সেলুলোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, সুক্রোজ ডাইস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ পলিস্যাকারাইড, একটু জেনে রাখা। গ্লুকোজ, ফ্রুক্টোজের মধ্যে কোনটা অ্যালডোজ কোনটা কিটোজ একটু জেনে রাখা, কার অ্যালডিহাইড গ্রুপ আছে কার কিটোন গ্রুপ আছে, কে রিডিউসিং সুগার কে নন রিডিউসিং সুগারের মধ্যে, মানে কে বিজারক কে অবিজারক, এটা শুধু জেনে রাখা, ব্যাস। আর বাকি সবগুলো থেকে শুধু নিউক্লিক অ্যাসিড পড়ে নাও, ডিএনএ আরএনএ যা আছে, ডিএনএ আরএনএ এর যত ক্ষারক কি আছে, 2 রকম, ডিএনএ তে যে ক্ষারটা থাকে আরএনএ তে থাকে না, আরএনএ তে থাকে, ডিএনএ থাকে না, এটা পড়ে নেবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পড়বে, তারপর হচ্ছে ক্ষারক সুগার ফসফেটের যে ক্রোমটা আছে সেটা পড়বে, হ্যাঁ, হাইড্রোজেন বন্ধনের জন্য যে দ্বিতন্ত্রী গঠন হয় ডিএনএ সেটা পড়বে। ডিএনএ আরএনএ থেকে যা কিছু আছে সবগুলো, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড যা কিছু আছে একটু ভালো করে পড়ে নিও। তাহলে নিউক্লিক অ্যাসিড পড়বে, প্রোটিন পড়বে, কার্বোহাইড্রেট পড়বে, আর কিছু পড়তে হবে না, একদম জীবজন্তু থেকে সব পারবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, অর্গানিক চ্যাপ্টার ঢুকে গেল, এটা কালকে করবে। আজকে এই 3টে চ্যাপ্টার প্র্যাকটিস করে নাও, কালকে পড়বে অ্যালকোহল ফেনল ইথার। আগে শোনো, রিভিশন করার সময় তোমার মনে হতে পারে যে চ্যাপ্টার রিভিশন করছি, যেন মনে হচ্ছে এইটা পড়ি ওটা পড়ি ওটা পড়ি, খুঁটিয়ে পড়তে পড়তে যেন অনেক সময় চলে যাচ্ছে। আগে প্রথম বেসিক যেগুলো ইম্পর্টেন্ট পড়ে 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 আগে প্রত্যেকটা চ্যাপ্টার আগে শেষটা করে ফেলো, তারপর দরকার আবার প্রথম থেকে পড়ে আবার শেষ করবে, দরকার 3বার করে রিভিশন করো। তারপর যখন দ্বিতীয়বার রিভিশন করতে যাবে তারপর দেখবে একটু বেশি পড়া হবে, স্বাভাবিক। প্রথম আগে টাচ করে 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 আগে বেরিয়ে যাও, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অ্যালকোহল ফেনল ইথার রিঅ্যাকশনের মধ্যে দেখো একটা কথা বলি, নেম রিঅ্যাকশন পড়বেই, গোটা 3 পড়বেই, কোনো কথা নেই। যেমন ফেনলের মধ্যে রাইমার টিম্যান একদম ভালো করে করে যাও, ডিটেলস, কোলবেজ মিট একদম সুন্দর করে করে যাও, আয়োডোফর্ম বিক্রিয়া করে যাও, উইলিয়ামসন সংশ্লেষণ করে যাও, ইথার প্রস্তুতি, লুকাস বিকারক তার অ্যাপ্লিকেশন মারাত্মক, ইথারের সঙ্গে HI এর বিক্রিয়া, কিউমিন থেকে ফেনল তৈরি, ব্রোমিন জল, ফেনলে ব্রোমিন জল দিলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয়, ফেরিক ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন। এই কটা থেকে 2টো কোশ্চেন তো মিনিমাম, আমার তো মনে হচ্ছে 3টে কোশ্চেনও পড়ে যেতে পারে, একদম কোনো কথা নেই, এইগুলা ভালো করে পড়ে যাও। ফেনল থেকে অ্যাসপিরিন, অয়েল অফ উইন্টারগ্রিন আর স্যালাল প্রিপারেশনটা ভালো করে দেখে যাও। আম্লিকতার ক্রম দেবে, কোনটা বেশি আম্লিক কোনটা কম আম্লিক, এরকম প্রশ্ন থাকতে পারে। আর অ্যানিসোলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেটা হয়, যাই দেবে অর্থ আর প্যারাইড হোকে সেটা একটু দেখে যাও।
ব্যাস, অ্যালকোহল ফেনল ইথার কিন্তু এই হচ্ছে সাজেশন কোশ্চেন, সেখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। নেক্সট আসছি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে দেখো SN1 SN2 সক্রিয় থেকে কোশ্চেন থাকবেই। স্ট্রাকচার ডিফারেন্স দিয়ে বলতে পারে কে সক্রিয় কে বেশি কম সক্রিয়। লিভিং গ্রুপের ডিফারেন্স হতে পারে, আই দিয়ে থাকতে পারে, বিআর দিয়ে থাকতে পারে, যে আই বেশি সক্রিয় হয় যেহেতু লিভিং গ্রুপ ভালো। ঠিক আছে, প্রতিস্থাপন কোনটায় হয় আর কোনটায় অপনয়ন হয় এটা কিন্তু ভালো করে জেনে রাখবে। জলীয় কেউস দিলে প্রতিস্থাপন, অপনয়ন হচ্ছে অ্যালকোহলীয় কেউস দিলে। ঠিক আছে, এটা আর প্রতিস্থাপন যখন হবে দেখবে দু ধরনের হ্যালোজেন থাকবে, দুটো হ্যালোজেন আছে। একটা হ্যালোজেন দেখবে ডাইরেক্ট বেঞ্জিনের সাথে অ্যাটাচ, আর একটা হ্যালোজেন বেঞ্জিনের সঙ্গে একটা কার্বন তারপরে হ্যালোজেন আছে। কিন্তু অ্যালকোহল জলীয় কেউস দিলে কোন হ্যালোজেনটা বেরোবে? বেঞ্জিনের সাথে যেটা ডাইরেক্ট অ্যাটাচ হয়ে আছে সেটা তো রেজোন্যান্স করলে ডবল বন্ড হয়ে যায়, সেই হ্যালোজেনটা বেরোবে না। মানে দুটো হ্যালোজেনের মধ্যে একটা প্রতিস্থাপন হবে একটা হবে না, কার কোনটা হবে কোনটা হবে না এই কনসেপ্টটা কিন্তু ভালো করে নিয়ে রাখবে অবশ্যই। তারপর সিলভার সায়ানাইড KCN এর সঙ্গে বিক্রিয়া, থাইনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিন CCl4 যেটা হচ্ছে তোমার হান্স-ডিকার রিঅ্যাকশন, এটা সবথেকে ভালো পদ্ধতি। NI অ্যাসিডন যেটা ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, মার্কনিকভ যেটা HiHCl HBr দিয়ে করা, অ্যান্টিমার্কনিকভ HBr পারঅক্সাইড দিয়ে যেটা করা, কি প্রোডাক্ট হয় একদম সুন্দর করে করে যাও, রিঅ্যাকশন গুলোর মধ্যে এগুলো আসতে পারে। ঠিক আছে, আর কি RS নামকরণ একটু ভালো করে দেখে যাও, স্টিরিও কেমিস্ট্রির মধ্যে একমাত্র RS নামকরণ আসতে পারে। আর অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে ক্লোরোবেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনগুলো যেটা সব অর্থোপ্যারায় যেগুলো ঢোকে সেইগুলো শুধু ভালো করে যাও। আর মুখস্থ বিদ্যার মধ্যে মনে রাখো ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, আয়োডোফর্ম, ফ্রেয়ন, DDT, আর একটা বলে রাখি ফসজিন। এই প্রত্যেকটা জিনিস ভালো করে একটু দেখে যাও। আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিনটাও দেখে যাবে, CHI3 থেকে অ্যাসিটিলিন তৈরি। ফসজিন সম্পর্কে একটু দেখে যাও, কার্বনিল ক্লোরাইড। এইগুলোর প্রত্যেকটার ইউজ আর এনভায়রনমেন্টাল এফেক্ট কিন্তু একটু পড়ে যাও। ব্যাস, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন কমপ্লিট একদম। বলো এই কটা টপিক ধরে ধরে যদি করে যাও একটু ভালো করে প্র্যাকটিস, কিন্তু অনেকটা নাম্বার অ্যাচিভমেন্ট হয়ে যাবে একদম। আর যদি চ্যাপ্টার গুলোর মনে হয় যারা একটু মিডিও আছো, যারা একটু পিছিয়ে আছো বলে মনে হচ্ছে এতগুলো চ্যাপ্টার করতে পারছো না, যেগুলো তোমার গ্রিপ চ্যাপ্টার সেগুলো বেশি করে যাও, আর যেগুলো দেখছো একদমই ফেরে উঠতে পারছো না, শুধু যে কটা টপিক বলছি সেই কটাই করে চলে যাও। যদি ভাগ্য সাথ দিয়ে দেয় একদম ফুল মার্কস, কোনো চিন্তা নেই। একদম ভালো করে দেখো। সলিউশন, দ্রবণ চ্যাপ্টার। দ্রবণ চ্যাপ্টারের মধ্যে তরলে গ্যাসের দাব্যতা, উষ্ণতার প্রভাব, চাপের প্রভাব, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। হেনরি সূত্র যেখানে আছে, নরমালিটি, মোলারিটি, মোলালিটির অর্থগুলো ডেফিনেশন থেকে আসবে পারবে। আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক কি জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখো। প্রত্যেকটা সূত্র, চারটে সূত্র, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র, সূর্যাঙ্কের উন্নয়ন সংক্রান্ত সূত্র, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সূত্র, আর অভিশ্রবণ চাপ সংক্রান্ত সূত্র, চারটে সূত্র ভালো করে পড়ে রাখো একদম। KF KB সংজ্ঞা একক, ঠিক আছে। আর ভ্যান্টপ গুণক, ভ্যান্টপ গুণকের মান কি করে বের করতে একটু শিখে রাখো। আর অ্যাজিওট্রোপের দুটো টাইপ এক্সাম্পল কিন্তু, অ্যাজিওট্রোপ মানে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ আর সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ, মানে যেটা ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতি। ভালো করে দেখে নাও, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর। আর কোনটার পাই সর্বোচ্চ নাম একটা কোশ্চেন, মানে কোনটার অভিশমন চাপ বেশি, কোনটার স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি বলে চারটে অপশন দিল, সে কণা সংখ্যা দেখে বিচার করতে হয়, যেটা এখান থেকে একটা কোশ্চেন পড়তে পারে। ঠিক আছে, এই হচ্ছে দ্রবণ চ্যাপ্টারের। লাস্ট যে চ্যাপ্টারটা বাকি, এটা নিয়ে অপেক্ষা অনেকে করে আছো, পি ব্লক। পি ব্লক থেকে কি করবে দেখো। পি ব্লক থেকে তোমাকে আমি বলতে পারি এখান থেকে দুটো কোশ্চেন পাবেই, যেটা সংকরায়ন অবস্থা আর আকৃতি। কিছু আকৃতি সংকর অবস্থা তোমাকে বুঝে করতে হবে, কিছু আকৃতি তোমায় মুখস্থ করতে হবে। বুঝে করার জিনিস হচ্ছে এইগুলো, আর মুখস্থ করার জিনিস হচ্ছে সালফার অক্সো অ্যাসিড গুলো, যেমন H2S2O7, H2S2O6, এইসব স্ট্রাকচার গুলো কিন্তু মুখস্থ করতে হবে। স্ট্রাকচার গুলো কিরকম প্রশ্ন করতে পারে, যে নিচের কোনটিতে SOS বন্ধন আছে বলো, চারটে অপশন দেবে। ফসফরাস অক্সো অ্যাসিড গুলো মুখস্থ করবে, বলতে পারে কোনটায় POP বন্ধন কটা আছে, কোনটার বিজারণ ক্ষমতা নেই, কোনটার ক্ষারকারিতা 1, কোনটা কি লবণ গঠন করে, মানে কোনটা কোন যৌগটা কটা লবণ তৈরি করবে, তার মধ্যে আম্লিক লবণ কটা, প্রশম লবণ কটা, এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে। ফসফরাসের অক্সো অ্যাসিডে দেখে নাও। হ্যালোজেনের অক্সো অ্যাসিড গুলো স্ট্রাকচার ভালো করে মুখস্থ করে শুধু আম্লিকতার ক্রম করলেই যথেষ্ট। আর নাইট্রোজেনের অক্সাইড গুলো শুধু মুখস্থ। এখানে যে কটা আছে সবগুলো কিন্তু মুখস্থ, দেখো মুখস্থ লেখা আছে, আর এইগুলো কিন্তু বুঝে করতে হবে, তাই না? আর কি হ্যালোজেনের কিছু জিনিস করতে হবে দেখো। জারণ সংখ্যা রিলেটেড যে অস্তিত্ব, যেমন ফ্লুরিনে একটার বেশি বন্ড করতে পারে না, ওই জন্য FCl3 অস্তিত্ব নেই, কিন্তু ClF3 অস্তিত্ব আছে। আবার IF7 আর ClF7 এর মধ্যে I আকার বড় বলে 7 জনকে জায়গা দিতে পারে, কিন্তু Cl পারে না। এই ধরনের কিছু কোশ্চেন থাকতে পারে। হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ-ঋণাত্মকতা, হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম, তড়িৎ-ঋণাত্মকতার ক্রম, বন্ড ডিসোসিয়েশন এনার্জির ক্রম, কে ভালো জারক, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, SO2 আর ক্লোরিনের বিরঞ্জন ধর্মের তুলনা, এগুলো একটু করে নাও। আর যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ছদ্ম হ্যালোজেন আর ইন্টার হ্যালোজেন থেকে কোশ্চেন কিন্তু মাস্ট করবেই, বলে রাখছি। ছদ্ম হ্যালোজেন আর ইন্টার হ্যালোজেন। আর কি হ্যালোজেন
অ্যাসিড যেগুলো আছে HF, HCl, HB আর HI, এই চারজনের মধ্যে ভৌত অবস্থা কে কোন দশায় আছে, কার স্ফুটনাঙ্ক বেশি, কার আম্লিকতা বেশি, কার বীজাণু ধর্ম বেশি, কার তাপীয় স্থায়িত্ব বেশি, এটা করে নাও। একদম হ্যালোজেন নোবেল গ্যাস। এই গ্রুপ 16-15 এর মধ্যে দেখো, গ্রুপ 16 এর মধ্যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সেলিনিয়াম ডাইঅক্সাইড, সেলিনিয়াম ট্রাইঅক্সাইড, এদের যে পিপাই 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 ডিপাই কনসেপ্ট, কে ধ্রুবীয় অধ্রুবীয়, কে কঠিন কে গ্যাস, এই ধরনের কোশ্চেন। আর যে বিভিন্ন অক্সাইড দেবে, মিশ্র অক্সাইড, সাব অক্সাইড, পলি অক্সাইড, ওইগুলো একটু করে নাও, ঠিক আছে? তাহলে গ্রুপ 16 অক্সাইড হয়ে গেল। ওজনের প্রস্তুতি ধর্ম করে নাও, আর রম্বিক মনোক্লিনিক সালফারের কনসেপ্টটা ভালো করে নিয়ে নাও। ব্যাস, এখানে তার মানে অক্সিজেন পরিবার কমপ্লিট। শুধু নাইট্রোজেন পরিবারের মধ্যে করবে এসবি ফাইবার, বিসমাথ ফাইবার মধ্যে কে শক্তিশালী জারক, সাদা ফসফরাস, লাল ফসফরাসের ডিটেলস আইডিয়া নিয়ে নাও, ফসফিন প্রস্তুতি দেখে নাও, আর 4টে যৌগ দিয়ে বলবে কোনটি লুইস অ্যাসিড, কোনটি লুইস ক্ষার, কোনটির আদ্য বিশ্লেষণ হবে, কোনটি হবে না। আর এনসিএল3 আর পিসিএল3 এর আদ্য বিশ্লেষণ টেকনিকটা একটু জেনে যাও, কোনটা তৈরি হয় শুধু সেটা জেনে যাও। এই হচ্ছে টোটাল পুরো চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো থেকে একদম বহুবার কোশ্চেন পড়েছে, একদম ইম্পর্টেন্ট জায়গাগুলো সম্পর্কে আমি হাইলাইট করেছি। ভালো করে কিন্তু চ্যাপ্টারগুলো দেখে যাও, নিজের মতো যা করছো সেগুলোর উপরেই কনফিডেন্স রাখো, এগুলো একটু বেশি ভালো করে দেখে যাও, ঠিক আছে? পরীক্ষা অবশ্যই ভালো হবে। এই 3 দিনের প্রিপারেশনটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো করে প্র্যাকটিস, হাতে লিখে লিখে প্র্যাকটিসটা করো, এটা কিন্তু খুব কাজে দেখবে। আজ ক্লাস এনে শেষ করলাম, তবু আমি দেখছি লাস্ট মুহূর্তে আরো ইম্পর্টেন্ট কিছু টিপস দেওয়া যায় কিনা, সেটা নিয়ে আমি অবশ্যই ফিরে আসবো। অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো। আজ ক্লাস এনে শেষ করলাম, ওকে, বাই।